ইংরেজিতে একটা কথা আছে, সেম ওয়াইন ইন এ নিউ বটল। বা এটাকে যদি অন্যভাবেও দেখা যায়, একই সিনেমা একটা হলে প্রথমে দেখবার পরে আবার আর একটা হলে গিয়ে টিকিট কেটে ঢোকার পরে দেখা যাচ্ছে সেটা একই সিনেমা যেটা আগের হলে দেখা হয়ে গেছে। তার সেই সিনেমার ক্যারেক্টারগুলো সব এক, ঘটনা এক, শুধু পাল্টে গেছে হলটা আর চেয়ারগুলো। কি বিষয়ে কথা বলছি? জিতলো বিজেপি, বহু মানুষের আশা, সঙ্গে কিছু কিছু আশঙ্কা, তার সাথে বিপুল প্রত্যাশা। এই যে রাষ্ট্রবাদী মানুষদের এই বিপুল প্রত্যাশা নিয়ে 4 মে বিজেপি জয়লাভ করলো, বিপুল জয়লাভ করলো, 200 পার করে জয়লাভ করলো। কিন্তু তারপর থেকে ওই জয়লাভের যে প্রচন্ড একটা আনন্দ, সেই আনন্দটা এই সমস্ত মানুষদের কাছে মনে হয়েছিল বা এখনো মনে হচ্ছে একটা যেন নতুন স্বাধীনতার মতো। এবং প্রত্যাশাটা কোনটা? প্রত্যাশাটা একটি মৃত সমাজ, অন্ধকারাচ্ছন্ন একটি সমাজ। সেই অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে খারাপ বলছি না, সেই সমাজের উপরে যে শাসন ব্যবস্থাটা ছিল, সেই শাসন ব্যবস্থার অন্ধকারাচ্ছন্ন অবস্থাটাকে কাটিয়ে নতুন আলোর পথে ফেরা। যে কোনো রকম সাহিত্যিক ভাষাতেই আপনি বর্ণনা করুন না কেন, বাস্তব ঘটনা তো এটাই। কিন্তু খেয়াল করলে দেখা যাবে 2-4 দিন এই সরকার গঠন হওয়া, মুখ্যমন্ত্রী শপথ নেওয়া, সে এক বিপুল আবেগের বিস্ফোরণ বলা যায়। যা বোধহয় পশ্চিমবঙ্গের মাটি মানে স্বাধীনতার পর আর এরকম দেখেছি কিনা খুব সন্দেহ। সেই যে আবেগ, যারা আমরা প্রত্যক্ষ করেছি ব্রিগেডে দাঁড়িয়ে, এবং যারা যারা ঘরে বসেও সেটা তার মতো করে অনুভব করেছেন তার এলাকায়, সে বিপুল স্বাধীনতার আবেগের মতো আবেগ। এবং যাদের সঙ্গে সেই ব্রিগেডের রাস্তায় হেঁটেছি, সেদিনকে কথা বলেছি, প্রতিটি মানুষের মুখে 8 থেকে 80 একটাই কথা, এ যেন নতুন স্বাধীনতা, এরকম দৃশ্য দেখিনি কখনো। এমনকি আমাদের এই মানুষের ভাষার চ্যানেলেই সেই সমস্ত সাক্ষাৎকারগুলো আছে, সেই সমস্ত ঘটনাগুলো আছে সেই দিনকার, যেখানে 88 বছর বয়সের একজন মানুষও লাঠি হাতে চলে এসে বলছেন এ দৃশ্য দেখিনি। তাহলে এই যে আবেগটা, এই সরকার গঠন হয়ে যাওয়ার পরে, মানে ক্যাবিনেট গঠন হতে কিছুদিন সময় লাগলো, সেই ক্যাবিনেট মানে প্রথম যে 5 জন শপথ নিলেন, সেই ক্যাবিনেটের পরের অংশটা, মানে মন্ত্রিসভার আরো যে সমস্ত অন্যান্য সদস্য তারা দায়িত্ব পেলেন, এই অংশটা মানে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলো। সরকার গঠন হওয়া, এটা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলো, সমস্ত মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় থাকলো। কিন্তু শুধু দর্শকবৃন্দ খেয়াল করে দেখুন, জিতলো বিজেপি, এত বড় ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গের ইতিহাসে, অন্ধকার আচ্ছন্ন যুগকে কাটিয়ে নবজাগরণের পথে এগোনোর যে রায়, মানুষের রায় যে সেটা হোক, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন বারবার বলতেন চরৈবতী, সেই মন্ত্রের পক্ষে রায়। কিন্তু প্রচারের আলো, সোশ্যাল মিডিয়ার প্রচারের আলো, টিভির প্রচারের আলো কি নিয়ে মেতে থাকলো এই 2 মাসের বেশিরভাগ সময়? অবশ্যই সেখানে মুখ্যমন্ত্রীর প্রচুর যে সমস্ত রেকটিফিকেশন আমাদের আসছে সেইগুলো, সরকারি প্রকল্প, প্রধানমন্ত্রী মোদীর এখানে আগমন, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন, পশ্চিমবঙ্গ দিবস পালন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন, বলিদান দিবস পালন, এগুলো তো ছিলই। তার সাথে বেশ কিছু ইস্যু ছিল। সেই ইস্যুগুলো যেমন ছিল হচ্ছে আপনার বকরা ঈদ ছিল, মহরম ছিল, এই আগামীতে যে রথযাত্রা, সেটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানান রকম পোস্ট, একটি ধর্মীয় উৎসব সম্পর্কে যা হয় সেগুলো হচ্ছে। তার সাথে বিশেষ বিশেষ পয়েন্টগুলো ছিল, যেগুলো ছিল হচ্ছে মন্ত্রিসভার প্রথম যে সিদ্ধান্তগুলো, মদিকা গ্যারান্টি, তার মধ্যে ফেন্সিং একটা অন্যতম বিষয়, মহিলাদের ভাড়া মুকুব হয়ে যাওয়া অন্যতম কয়েকটা বিষয়ের মধ্যে পড়ে, আর অন্নপূর্ণা ভান্ডার,
ঘরে ঘরে মূল আলোচনার বিষয়ের ওই যাকে বলে ট্রেন্ডিং, এটা যদি বলা হয় ঘরে গৃহস্থদের মধ্যে ট্রেন্ডিং আলোচনার বিষয় কি, তা হলো অন্নপূর্ণা ভান্ডারের টাকা কার ঢুকলো না, কিভাবে প্রথমে ছিল, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে অনলাইন না অফলাইন, এই সমস্ত সব পার করে যখন সেটা একটা থিতু জায়গায় আসছে, তার আগে দেখা গেছিল লক্ষ্মীর ভান্ডারে লক্ষ লক্ষ নাকি 30 লক্ষ ভুয়ো। এই সমস্ত তো আলোচনার বিষয় ছিল, ট্রেন্ডিং নিউজ ছিল। ভুলে গেলে হবে না, এই ট্রেন্ডিং নিউজগুলোর মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছিল বাজেট, যেখানে সরকারের মানে একটি রাজনৈতিক দল তার যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্র বাজেটে অক্ষরে অক্ষরে পালন করবার একটি বাজেট, জানি আমি বারবার প্রতিটি এপিসোডে বলি, এক নজিরবিহীন বাজেট, পশ্চিমবঙ্গের ইতিহাস খুঁজলে হয়তো পাওয়া যাবে না যাকে নিয়ে কেউ সমালোচনা করবার সুযোগই হয়তো পেল না। কিন্তু এর সাথে সাথে প্রচারের একটা বড় অংশ জুড়ে থাকলো কি, তৃণমূল কংগ্রেসের কে ভেঙে কোথায় গেল, সেটা পার্লামেন্টের ক্ষেত্রে হলো একচোট, সেটা রাজ্যের ক্ষেত্রে ভেঙে ভেঙে টুকরো টুকরো হওয়া, কালীঘাট তৃণমূল, ঋত তৃণমূল, আমি যেটাকে বলি যে উচ্ছিষ্ট তৃণমূলের ভাগ বাটোয়ারা, ইত্যাদি ইত্যাদি। আর সোশ্যাল মিডিয়া জুড়ে থাকলো হচ্ছে, যদিও সেই বিষয়টাকে আমি ব্যক্তিগতভাবে অতটা পছন্দ করি না, যার জন্যে আমি এই সমস্ত জিনিস আমি আমার চ্যানেলে কখনো সেইভাবে দেখাইও নি। তার কারণ এই জিনিস, এই প্রক্রিয়াটা হয়তো মানুষের একটা ক্ষোভ প্রকাশের প্রক্রিয়া হতে পারে, কিন্তু সেটা কখনোই আইন সিদ্ধ বা কোনো একটি সুস্থ সমাজকে রিপ্রেজেন্ট করতে পারে না। এখন মানুষকে তো ক্ষোভ কোনোভাবে দেখাতে হবে, সেই ক্ষোভের জন্য মানুষ চিৎকার করে, মানুষ তার ক্ষোভ প্রকাশ করে, রাগ প্রকাশ করে, অনেক সময় এক্ষেত্রে মানুষ চিৎকারও করেছে, পচা ডিমও ছুঁড়েছে, সেইটা ট্রেন্ডিং নিউজ হয়ে থাকলো। তাহলে মূল জায়গা কোথায়? এই এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, যে এই এত তৃণমূল কংগ্রেসের চোর, যাকে বলে লুটেরা, অপরাধী, দাগি অপরাধী, যদিও এই অপরাধী কথাটা বলে দেওয়াটা ঝট করে ঠিক নয়, কারণ এর পিছনে অভিযুক্ত বলাটাই ঠিক, কিন্তু সাধারণ মানুষ মনে করে ওরাই অপরাধী। এখন সাধারণ মানুষের মনে করা আর আদালতে অভিযুক্তকে অপরাধী প্রমাণ করবার মধ্যে অনেকটা তফাৎ থাকে। আদালত প্রমাণ চায় আর প্রশাসন চায় অভিযোগ। যত সংখ্যক ডিম আমরা ছুটতে দেখলাম, ফাটতে দেখলাম, গন্ধ শুকলাম সেই সমস্ত ডিমের চতুর্দিক থেকে, সেই সংখ্যক এফআইআর হলো কি, এটা না হয় পরের এপিসোডে আলোচনা করা যাবে। এবার আসি একটা জায়গায়, খেয়াল করে দেখুন শুধু দর্শকবৃন্দ, এটাও আর একটা থিওরি, কিন্তু অনেকে অনেক কিছু আলোচনা করছেন, আবার এটাও একটা থিওরি তো বটেই। সেটা কি? আজকে তৃণমূল কংগ্রেসের 80 জন জিতেছিল, এই 80 জনের মধ্যে প্রথমে 58, তারপরে 60, তারপরে 72, 75, এই করতে করতে ক্রমশ এগোচ্ছে। অবশেষে আমরা এটাও জানি যে এখনো পর্যন্ত পড়ে আছে কে ওখানে, কালীঘাট তৃণমূলে যেটা বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই ধরনের, মানে আমি বিধায়কদের সেকশনের কথাটা বলছি, এই সমস্ত পড়ে আছে কিছু, তার সাথে সামান্য কয়েকজন পড়ে আছে হয়তো। আর যারা বিধায়ক নন, যেমন অনুব্রত মণ্ডল সহ অন্যান্য বিভিন্ন জেলায় তাদের যে সমস্ত কর্মচারীরা ছিল, কারণ তৃণমূল কংগ্রেসে সবাই কর্মচারী ছিলেন, তারাই বলছেন, তারা সবাই আইপ্যাকের কর্মচারী ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী ছিলেন, আমার কথা না তো, এগুলো তাদের কথা, এ তো আমি সামান্য কথা বললাম মাত্র। তাহলে সেই কর্মচারী যেখানে যেখানে দায়িত্ব ছিলেন, আজকে তাদের বিভিন্ন রকম দায়িত্ব বন্টন হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি?
আজকে আলিপুর কোর্ট রায় দিল তহবিল, চিহ্ন, তারপরে নাম, মানে তৃণমূল কংগ্রেসের, তারপরে ভবন, এই সমস্ত কিছুই ব্যবহার করতে পারবে কারা? অরূপ রায় গোষ্ঠী বা অরূপ রায় যে তৃণমূলের প্রধান, মানে ওই যেটাকে ঋত তৃণমূল বলা হচ্ছে, তারা। তাহলে ব্যালেন্স পড়ে থাকলো কি? আরো কিছুদিন যাবে হয়তো, যাওয়ার পরে ওই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই নৌকোয় এসে যোগ দিয়ে দেন, যেটা ঋতব্রতরা বলেই রেখেছেন যে উনি উপদেষ্টা হিসেবে আসুন, আর এই যারা এই ঋত তৃণমূলে যোগদান করেছেন, এ যোগদান কোথায়? যারা ছিল তারাই একই রকম ভাবে থাকলো, এক সিনেমা হল থেকে পাল্টে আর এক সিনেমা হলে গেল, এই বড় যোগ। তাহলে এখানে পাল্টালোটা কি? এটাই যদি আসল তৃণমূল, তার নাম, তার প্রতীক, তার তহবিল, তার ভবন সব এখানে থেকে গেল, ব্যালেন্স তো পড়ে থাকলো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে এসে একটা চেয়ারে এসে শুধু বসে পড়া, আর তো কিচ্ছু বাকি নেই। তার কারণ এরা যারা এসেছে এখানে বা একজোট হয়েছে, এরা সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করেই এসেছে, তার অনুপ্রেরণা তারা এখনো অনুভব করেন, এটা বলেছেন। কিন্তু তাদের একটা অভিযোগের জায়গা একমাত্র যদি থেকে থাকে, সেটা কি? সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে তো কত কিছুই ঘটে, সম্ভাবনার শিল্প রাজনীতি, আগামী দিনে তো আমরা তাকিয়ে থাকবো। কিন্তু এরা আবার সেইভাবে সেই কাজকর্মগুলোই কি করতে পারবে? একটা ঘটনা অস্বীকার করলে চলবে না, এদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আছে। একটা মানে কাউন্সিলর, সে অ্যারেস্ট হয়ে যদি জানা যায় 1300 কোটি টাকা তার সম্পত্তি, আর যেটা আমরা বিশ্বাস করি এমন এমন বহু এই রকম আছে যাদের ওই হাজার 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 কোটি ছাড়িয়ে যাবে, কাজে অর্থটা তাদের কাছে আছে। এই অর্থ দিয়ে সমাজটাকে আবার কিভাবে খিচুড়ি পাকানো যায় সেই চেষ্টা তারা করবে। কতটা পারবে তার কারণ এই সরকারের যে সমস্ত আইন আসছে আর যে পরিমাণে আগামীতে শিল্প এবং কর্মসংস্থানের জোয়ার আসছে, সেটার সাথে ওটা পেরে উঠবে কিনা, এই সমস্ত কিছুই আমাদের নজরে থাকবে। আর এই রাষ্ট্রপতি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই তিনজনের যে ডবল ইঞ্জিন সরকারের যে পদক্ষেপগুলো আমরা এতদিন ধরে দেখে আসছি এই 2 মাসে, সেগুলোও কিন্তু খুব একটা কম নজিরবিহীন নয়, এবং এই পশ্চিমবঙ্গের মানুষ সেগুলোও কিন্তু কোনোদিন দেখেনি। পাশাপাশি এই চিত্রটাও খুব সত্যি। একটা জিনিস খুব মনে হচ্ছে যে বিজেপি কর্মীরা, আমি অনেকবার বলেছি, এ বড় সাধের স্বাধীনতা, যেন স্বাধীনতার মতো একে এ স্বাদের ভাগ দেওয়া যাবে না। এখানে ওই চোর তৃণমূলের একটা ছিটেও কেউ ঢুকতে দেবে না, টাচ করতে দেবে না। এই জায়গাটায় কিন্তু বিজেপি কর্মীরা বা রাষ্ট্রবাদী যে কোনো মানুষজন অত্যন্ত সেন্সিটিভ। মানে নিজের যেমন সোনার গয়না আঁকড়ে রাখে মহিলারা, অনেকটা সেই রকম ভাবে নিজের দলকে বাঁচানোর চেষ্টায় কিন্তু এরা বদ্ধপরিকর। এখন এ বাদেও আর একটা চিত্র আছে যেটা খুব ইম্পর্টেন্ট। 80 বছর যদি অন্ধকারে থাকে একটি সমাজ, 80 বছর ধরে যদি অন্ধকারে থাকে মানুষ, আমরা দুদিন যদি অন্ধকারে একটা ঘরের মধ্যে আমাদেরকে ভরে রেখে দেওয়া হয়, তারপর যদি হঠাৎ করে দরজা খুলে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের চোখ ধাঁধিয়ে যায়। সেই অতটা আলো কিন্তু আমরা চোখে সহ্য করতে পারি না, একটু সময় লাগে। সব কিছু আমাদের দেখতে বুঝতে অন্ধকার থেকে আলো এসে একটু সময় লাগে। কাজেই এই দেখা ছাড়া আর উপায়ই বা কি? আর রাজনীতি তার নিজস্ব ছন্দে নিজস্ব গতিতে এগিয়ে চলবে। আপনারা প্রশ্ন করতেই পারেন, আরে মশাই এই এপিসোডের সব শেষে মূল বক্তব্যটা কি? মূল বক্তব্যটা অন্তত এইটা, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ওই এক সিনেমা এক হল থেকে
আর এক হলে চালু, সেটাই মানুষ দেখছে। তৃণমূল ওই রকমই ছিল, যা ছিল তাই আছে। শুধু দর্শকবৃন্দ, আপনারা এপিসোডগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কমেন্ট লেখার পরে চ্যানেলটিকে একটু শেয়ার করে দিন, যাতে আপনার মতামত আরো বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।